হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি রবিনহুড মুভিটাকে। মুভিটার স্টোরিটা দেখলে তোমরাও অনেকটা ইমোশনাল হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে সারপ্রাইজ, কারণ মুভিটার সঙ্গে সঙ্গে টুইস্টও চেঞ্জ হতে থাকে। আর এর মধ্যে আমরা দেখতে পারবো একটি বাচ্চা ছেলে যে কিনা আশ্রমে থাকতো। তার মাথার উপরে অনেক দায়িত্ব এসে পড়ে, যার কারণে সে চুরি করা শুরু করে দেয়। চুরি করে সে তার অরফানেজকে চালাতো, কিন্তু একদিন এমন এক সময় আসে যখন তাকে তার ঋণ শোধ করতে হতো। তার কেমন ঋণ, সেই সব কিছু নিয়েই জানবো এই স্টোরিটাকে। তো বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা শুরু করে দিই। এই মুভিটার ডিমান্ড তোমরা অনেকেই করেছি, তবে হিন্দিতে রিলিজ না হওয়ার কারণে আমি এটা এক্সপ্লেন করতে পারিনি, তবে এখন এটা তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি। তো বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটা জেনে নিই। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকমই লেটেস্ট আপডেট তোমরা পেতে থাকো। মুভির শুরুতেই আমরা সামি নামের একজন গুন্ডাকে দেখতে পাই, যে ড্রাগস বিক্রি করে করে নিজের একটা সাম্রাজ্য দাঁড় করিয়ে নিয়েছিল। আর এখন তার কাছে ড্রাগস বানানোর জায়গা কম পড়ে গিয়েছিল। আর সে জানতে পারে রুদ্রপুর নামের একটি জায়গাতে ভালো ফসল ওগানো যাবে। সে সেখানে খুব ভালো করে গাঞ্জার চাষ করতে পারবে, আর তার ব্যবসায় অনেক সাফল্য পাবে সে। আর সেই জন্যই সেই গ্রামটাকে কবজা করার জন্য সামি নিজের রাইট হ্যান্ড ওয়ার্দাকে ডেকে পাঠায়। আর সে বলতে থাকে, আমার যা হোক করে রুদ্রপুর গ্রামটাকে চাই। যেই কথাতে ওয়ার্দা রুদ্রপুর গ্রামে এসে পুরো গ্রামটাকে নিজের হাতের মুঠোতে নিয়ে নেয়, আর সেই পুরো গ্রামটাকে সামির নামে করে দেয়। এরপরে সিনটা সাল 2002 হায়দ্রাবাদে শিফট হয়ে যায়, আর আমাদেরকে মূর্তি নামের একজন লোককে দেখানো হয়, যে কিনা বহুত বড় একটা অরফানেজের ওনার ছিল। সে পয়সার কারণে অনেক চিন্তিত ছিল। আসলে যারা অরফানেজে টাকা ডোনেট করতো, তারা টাকা ডোনেট করতে না করে দিয়েছে। সেই কারণে মূর্তি সেই সব লোকেদেরকে ফোন করে টাকা পয়সার কথা বলছিল এবং টাকা পয়সা চাইছিল তাদের কাছ থেকে। আর সেখানে আমরা দেখতে পাই সেই সব লোকগুলো তাকে টাকা দেওয়া থেকে না করে দেয়। আর অন্যদিকে সেই অরফানেজে থাকা একটি বাচ্চাকে দেখতে পাই, যার নাম হলো রাম। রাম তার বন্ধু বান্ধবকে বলছিল যে আমরা পড়াশোনা করে অনেক বড় একটা লোক হব, যেই কথাতে তার বন্ধু বান্ধবরাও তাকে সম্মতি দেয়। তারপরে তারা পড়াশোনার খরচা তোলার জন্য ছোটখাটো চুরি করা শুরু করে দেয়। আর চুরি করতে করতে রামের হাত অনেক পাকা হয়ে যায়। দেখতে দেখতে রাম সেই সব লোকের ঘর থেকেও টাকা পয়সা চুরি করে, যারা অরফানেজে টাকা দেবে না বলেছিল। আর এরম করতে করতেই বহু বছর কেটে যায়। আস্তে আস্তে রাম বড় হয়ে যায়, আর বড় হতে হতে সে একটা বহুত বড় পাকা চোর হয়ে যায়, যাকে এখন আর কেউ রাম হিসাবে চেনে না, সবাই তাকে রবিনহুড হিসাবে চেনে। এমনই একদিন রাম মিনিস্টারের একজন রাইট হ্যান্ড মানে খাস লোকের কাছ থেকে পয়সা চুরি করে নেয়, এবং সেই কারণে মিনিস্টার একজন পুলিশওয়ালাকে হায়ার করে, যাতে করে সে রবিনহুডকে ধরতে পারে। আর এই অফিসারটার নাম হলো ভিক্টর। তারপরে আমরা ভিক্টরকে দেখতে পাই, যে নিজের কনস্টেবলকে বলছিল যে যা হোক করে আমার রবিনহুডকে চাই, কারণ রবিনহুডকে ধরে সে নিজের যোগ্যতা প্রমাণ করতে চাইছিল। এরপরে ভিক্টর নিজের টিমের সাথে মিলে বহুদিন ধরে ভিক্টরকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু তারা রবিনহুডের ব্যাপারে কিচ্ছু জানতে পারে না। আর অন্যদিকে রাম একটা অন্য জায়গায় গিয়ে অনেকগুলো সোনা চুরি করে নেয়, আর সেটাকে বিক্রি করার জন্য সে একটা মলের বেসমেন্টে মিটিং রাখে। কিন্তু তার এই প্ল্যানের ব্যাপারে ভিক্টরের কাছে কোনোভাবে খবর চলে যায়, যার জন্য সে তাকে ধরবে বলে তাড়াতাড়ি করে নিজের ফোর্স নিয়ে সেখানে পৌঁছে যায়। আর এই ব্যাপারে যখন রাম জানতে পারে, সে তাড়াতাড়ি করে নিজের হলিয়া চেঞ্জ করে নেয়, আর তাড়াতাড়ি করে বেসমেন্টে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই রাম ভিক্টরকে চাকমা দিয়ে সেখান থেকে ডিল করে টাকা নিয়ে বেরিয়ে যায়। তারপরে রাম সেই টাকাগুলো নিয়ে অরফানেজকে দিয়ে দেয়। আর অন্যদিকে আমরা ভিক্টরকে দেখতে পাই, ভিক্টর যখন জানতে পারে যে রবিনহুড এবারেও তাদেরকে চাকমা দিয়ে পালিয়ে গিয়েছে, তখন তো সে অতিরিক্ত রেগে যায়। তারপরে আমরা দেখতে পাই রাম এরম ভাবেই নানান রকমের রূপ ধারণ করে এদিক ওদিক থেকে চুরি করতে থাকে, আর সব টাকাগুলোকে সে অরফানেজে দিয়ে দেয়। এইভাবে তার গোটা জীবনটা কাটছিল। আর এদিকে আমরা দেখতে পাই রাম আরো একটা চুরির জন্য প্রস্তুত হচ্ছিল, আর সেই কারণে সে একটা অ্যাপার্টমেন্টে যায়। আর ভিক্টরও এটার খবর কোথাও দিয়ে পেয়ে গিয়েছিল। যখন সেই চুরির ব্যাপারে জানতে পারে, তখন সে গোটা টিম নিয়ে সেই অ্যাপার্টমেন্টে চলে যায়। রবিনহুডকে ধরার জন্য সে অ্যাপার্টমেন্টের সব দরজাগুলোকে লক করে দেয়। আর
এদিকে আমরা দেখতে পাই রাম গার্ডের জামা কাপড় আর হেলমেট পরে চুরি করছিল, আর সেখান থেকে সে বিল্ডিং এর ছাদের উপরে চলে যায় যাতে করে সে সেখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু সেখানে গিয়ে তো রাম আরো বাজেভাবে ফেসে যায়, যাকে ধরার জন্য ভিক্টরও ছাদেই পৌঁছে গিয়েছিল। তারপরে সে রামকে দেখে হাসতে শুরু করে দেয়। সে ভাবে যে সে রবিনহুডকে ধরে নিয়েছে, কিন্তু তখনই ভিক্টরের গোটা টিম চলে আসে এবং সেখান থেকে একটি অফিসার বলে, আরে স্যার, এটা তো রবিনহুড না, এটা হলো রাম। কিছুদিন আগে রবিনহুডের বিরুদ্ধে চুরির কমপ্লেন করে গিয়েছিল। এই কথাতে রাম ভিক্টরকে বলে, স্যার, আমি এক্ষুনি রবিনহুডকে ছাদ থেকে নেমে যেতে দেখেছি। এটা শোনার পরে ভিক্টরের খুব রাগ হয়। তারপরে সে রামকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। যদিও বা তার চলে যাওয়ার পরে ভিক্টরের রামের ওপরে সন্দেহ হচ্ছিল অনেক, তাই জন্য ভিক্টর তার টিমকে বলে দেয়, রামের পেছনে কিছু লোক লাগিয়ে দাও, তাকে আমার অনেক সন্দেহ হচ্ছে। আর অন্যদিকে রাম অরফানেজে চলে যায়। সে অরফানেজে গিয়ে তার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেয় সে আজ থেকে আর চুরি করবে না, সে আজ থেকে সততার সঙ্গে কাজ করবে, সে কোনো চিটিংবাজি করবে না, কারণ আমার পেছনে এখন পুলিশ পড়ে গিয়েছে। আর যদি ডে বাই ডে এরকমই চলতে থাকে তাহলে একদিন হয়তো পুলিশ অরফানেজ অব্দি চলে আসবে, আর সেটা আমি একদমই চাই না। তারপরে সিনটা শিফট হয়ে যায়, যেখানে আমরা লন্ডনে একটি মেয়েকে দেখতে পাই যার নাম হলো মীরা, আর তার সঙ্গে আমরা তার বাবা বাসুদেবকেও দেখতে পাই, যারা অনেক অনেক বড় লোক ছিল। আর তারা ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য এমন একটা ওষুধ খুঁজছিল যেটা গাঁজা দিয়ে তৈরি হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে বাসুদেবের ইচ্ছা ছিল সে তার কোম্পানি যেন ইন্ডিয়াতেও একটা ওপেন করতে পারে, আর এদিকে বাসুদেবের সেই স্বপ্নটা এখনো অব্দি পূরণ হতে পারেনি। অন্যদিকে মীরা তার মেয়ে এসে তাকে জিজ্ঞাসা করে যে সে কি ইন্ডিয়া যেতে পারবে, যেই কথাতে বাসুদেব তাকে টোটালি না জানিয়ে দেয়। এটা শোনার পরে মীরা নিজের বাবার থেকে খুবই রেগে যায়, আর বাসুদেব না চাইতেও তার মেয়েকে ইন্ডিয়া পাঠানোর জন্য রাজি হয়ে যেতে হয়। আর এদিকে আমরা জানতে পারি মীরা ইন্ডিয়া এই কারণে যেতে চায় যে তার বাবার নামে তাকে সবাই চেনে। তার বাবার কাছে অনেক সম্পত্তি রয়েছে ঠিকই কথা, কিন্তু তার নিজের কোনো আইডেন্টিটি নেই। সে ইন্ডিয়াতেই একমাত্র কোম্পানি খোলেনি, যার জন্য মীরা নিজে গিয়ে সেখানে কোম্পানি খুলে ব্যবসা শুরু করবে আর সেখানে তার নাম করবে। তারপরে বাসুদেব নিজের একটা বন্ধুর সাথে ডিসকাস করে। সে বলে যে মীরা ইন্ডিয়া যেতে চায়, কি করা উচিত বুঝতে পারছি না, আমি তো হ্যাঁ বলে দিয়েছি। তখন তার বন্ধু বলে, কোনো ব্যাপার না, মনে যখন ইচ্ছা হয়েছে সে 10 দিনের জন্য ঘুরেই আসুক না, অসুবিধা কি আছে। তারপরে আমরা মীরাকে দেখতে পাই যে নিজের পিএ কে দেখা করে বলে যে ইন্ডিয়াতে সব থেকে ভালো সিকিউরিটি কোম্পানি কে আছে, তাকে হায়ার করে নাও। আর এখানে তার পিএ ফোন করে, আর তারপর আমরা দেখতে পাই যে কোম্পানির ব্যাপারে তারা সার্চ করেছিল সেই কোম্পানিতে আসলে ওল্ড এজের লোকজন ছিল। তারপরে তার পিএটা মীরার কথাতে সেই সিকিউরিটি কোম্পানিতে কল করে, আর আমরা জানতে পারি সেই কোম্পানিতে রামও কাজ করছিল। এখানে যখন সেই কোম্পানির ওনারটা ফোন তোলে এবং কথা বলে তার প্রাইসটা বলতে যাবে, যেটা কিনা অনেক কম অ্যামাউন্ট ছিল, কারণ তারাও জানতো আমাদের বুড়ো বুড়ো বয়সে কে আর সিকিউরিটির জন্য নেবে। আর ওখানে দাঁড়িয়ে থাকা রাম জ্যোতির আন্দাজে আইডিয়া লাগিয়ে নেয় যে সে একটা বড় পার্টি, যার জন্য সে মোবাইলটা তাদের হাত থেকে কেড়ে নেয়। তারপরে সে জ্যোতির সাথে কথা বলে অনেক ভালোভাবে, আর সে বলে দেয় আমাদের ফিস $1,00,000। আর তার কথাতে জ্যোতি $1,00,000 তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে দেয়, আর কলে কথা বলে নেয় যে তাদের একটা প্রাইভেট জেটও চাই। তখন রাম জ্যোতিকে জানিয়ে দেয় যে এটা তারা অ্যাডভান্স পেমেন্ট নিয়েছে, কাজ হয়ে যাওয়ার পরে আরো $1,00,000 তাদেরকে পে করতে হবে, যার কথাতে জ্যোতিও রাজি হয়ে যায়। আর ওদিকে আমরা দেখতে পাই সামনে বৃদ্ধ লোকটি যার নাম ছিল জন, সে তো পুরোপুরি শকড হয়ে গিয়েছিল। তারপরে আমরা দেখতে পাই রাম জ্যোতির পাঠানো সেই টাকাগুলো দিয়ে নিজেদের হোলিয়া পুরোপুরি চেঞ্জ করে নেয়। পুরো গেট আপ নিয়ে তারা মীরাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করতে চলে যায়। তারপরে মীরা চলে আসে। মীরার অবস্থা দেখে রাম বুঝে যায় যে এ খুবই অ্যাটিটিউডওয়ালা মেয়ে রয়েছে, কিন্তু সে তো নিজের জবের উপরে ফোকাস করছিল। তারপরের দিন রাম মীরাকে নিয়ে গিয়ে পুরো ইন্ডিয়া ঘুরিয়ে আনে। আর এখানে আমরা মীরার ইন্ডিয়াতে আসার কারণও জানতে পারি। আসলে মীরাকে তার আন্টি ফোন করে জানিয়েছিল তার দাদুর শরীর খারাপ রয়েছে এখন, আর সেই কারণে মীরা তাড়াতাড়ি করে ইন্ডিয়া চলে আসুক, আর সেই কথাতেই মীরা এখানে এসেছে। কিন্তু এমনটা ছিল না, আসলে তারা অনেক বছর ধরে রুদ্রপুর গ্রামে থাকতো, আর সেই রুদ্রপুর গ্রামটাকে স্বামী অ্যাটাক করে কবজা করে নিয়েছিল, যেটা আমরা প্রথম সিনে দেখেছিলাম। আর সেই নিরান আন্টিকে দিয়ে কল করিয়েছিল মীরাকে এখানে ডাকানোর জন্য,
যাতে করে মীরার থেকে তারা একটা ফায়দা নিতে পারে। সেটা কি ফায়দা সেটা তো আমরা আগেই জানতে পারবো। মীরা রুদ্রপুর গ্রামে যাওয়ার আগে সে একটা মলে গিয়েছিল একটু ঘোরার জন্য আর কিছু জিনিস নেওয়ার জন্য। সেখানে সে দেখতে পায় কিছু গুন্ডা তার উপরে অ্যাটাক করে দেয়, তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার জন্য। আর তারপরে আমরা জানতে পারি রাম এবং জন মানে সিকিউরিটি টিমের লোকগুলো নিজেদের সিকিউরিটি টিমের নামটাকে আরো বাড়ানোর জন্য সেখানে কটা গুন্ডা ডেকেছিল যাতে তারা ফাইট করে, আর এরপর তাদের সিকিউরিটির নামটা অনেক বেশি বড় হয়ে যায়। কিন্তু সেখানে আরও একটা টুইস্ট হয়ে যায়। এখানে আরও একটা গুন্ডার দল চলে আসে এই মেয়েটিকেই কিডন্যাপ করার জন্য, যাদেরকে ধরে নিয়েছিল রাম, আর তাদেরকে ধরে তাদের কাছ থেকে সব কথা জেনে নিয়েছিল রাম। তারপরে ওখান থেকে স্বামীর গুন্ডাগুলো বেঁচে পালিয়ে গিয়েছিল, কিন্তু যেতে যেতে সে একটা মেয়েকে ধরে নিয়ে চলে যায়। আর সেখানে আরও একটা গুন্ডার দল ছিল, সেটা হলো মীরার দাদুর পাঠানো গুন্ডার দল। আসলে তারা এসেছিল মীরাকে প্রোটেক্ট করার জন্য, সেই জন্য তারা তাড়াতাড়ি করে ওই স্বামীর গুন্ডার পেছনে চলে যায়। সেখানে গিয়ে তাদেরকে পিছু করতে থাকে, কারণ তারা একটি মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল। যখন স্বামীর গুন্ডারা জানতে পারে তাদের পিছু কেউ নিয়েছে, তখন তারা তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। সিনটা চেঞ্জ হয়। পরের দিন আমরা দেখতে পাই রাম, মীরা এবং জন আর সিকিউরিটি টিমের সব লোকদেরকে নিয়ে তারা সেই গ্রামের জন্য রওনা হয়। যখন সেই গ্রামে মীরা ঢোকে, মীরাকে সবাই বলে তুমি এখান থেকে চলে যাও। তাকে সবাই তাড়াচ্ছিল সেই গ্রাম থেকে। যেই কথাতে মীরা সবাইকে জিজ্ঞাসা করে আসলে এই গ্রামের মধ্যে কি চলছে, সবাই এত ভয় পেয়ে কেন রয়েছে। কিন্তু তখনই সেখানে বারদা নিজের লোকদেরকে নিয়ে পৌঁছে যায়, আর সে মীরাকে বলতে থাকে আমরা তোমাকে ডাকার জন্য এতদিন ধরে এত রকম চাল চাললাম, শেষমেশ তুমি এসে পৌঁছালে। আর তুমি এখান থেকে ততদিন অবধি যেতে পারবে না যতদিন না আমাদের বস স্বামী এসে তোমাদের সাথে দেখা করছে। তারপরে মীরা নিজের দাদুর সাথে দেখা করে, যাকে দেখার পরে তার দাদু তাকে বলে যে তুই এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যা, তোর এখানে থাকা একদমই সেফ নয়। যেটা শোনার পরে মীরা খুবই ভয় পেয়ে যায়। তারপরে মীরা বলে যে সে এখান থেকে চলে যাবে, যার কারণে রাম আর জন পুরো সিকিউরিটি টিম নিয়ে তাকে প্রোটেক্ট করতে করতে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। আর যখন এটাই গুন্ডাগুলো জানতে পারে তখন তারা লোক পাঠিয়ে দেয় তাদেরকে পিছু করার জন্য। ভারদার গুন্ডাগুলো তাদের উপরে আক্রমণ করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই একটা বিভৎস ফাইটিং সিন, যেখানে রাম তাদেরকে মেরে মেরে তাদের একদম অবস্থা ঢিলা করে দিচ্ছিল। আর এখানে রাম রেগে গিয়ে মীরাকে নিয়ে ভারদার কাছে চলে যাচ্ছিল। তখন মীরা তাকে জিজ্ঞাসা করে যে সে কেন ওখানে যাচ্ছে, সেখানে তো মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। রাম তখন মীরাকে জানায় সে এখান থেকে যাবে না যতদিন না অবধি সে গ্রামের লোকদেরকে বাঁচিয়ে নিচ্ছে। এই গ্রামের লোকেরা তাদের জন্য কত কষ্ট করছে, তাদেরকে না মেরে সে শান্তি পাবে না। তারপরে আমরা দেখতে পাই রাম রেগে মেগে গাড়ি ঘুরিয়ে নেয়, আর সে মীরাকে নিয়ে সেই গুন্ডাটার কাছে যেতে লাগে। তখন তাকে মীরা প্রশ্ন করে তুমি জেনে শুনে কেন মরতে যাচ্ছ। তখন রাম তাকে জানায় এই গ্রামের লোকেরা অনেক কষ্ট করছে, এদেরকে ফেলে আমরা এভাবে চলে যেতে পারি না, এদের জন্য কিছু একটা আমাদেরকে করতেই হবে। আর যতদিন না আমি কিছু করতে পারছি ততদিন আমি এখান থেকে যাব না। এই কথাগুলো শোনার পরে মীরার যেন কোথাও না কোথাও রামকে বেশ পছন্দ হয়ে যায়, যে তার এত ভালো মন। তারপরে আমরা দেখতে পাই রাম সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে তাদের লোকগুলোকে খুব মারধর করে। তার পরের দিন ভারদা রামকে একা ডেকে পাঠায় কথা বলার জন্য, আর তাকে বলতে থাকে তুমি মীরাকে 1 সপ্তাহের জন্য এই গ্রামে আটকে রাখো, তাহলে আমি তোমাকে 5 কোটি টাকা দেব। এই অফারের ব্যাপারে জন আর মীরা দুজনেই কিছু জানতো না। এরপরে যখন রাম ফিরে আসে তখন তাকে জন বলে যে তাড়াতাড়ি করে তারা যেন এখান থেকে পালিয়ে যায়। তখন জন তাকে বলে তারা সেখানে 1 সপ্তাহ থাকবে, তারপর তারা এখান থেকে যাবে। তখন তাকে সে বলে সে 1,50,00,000 টাকা নিয়ে যাবে না, সে এখন 6,50,00,000 টাকা নিয়ে যাবে। যেখানে মীরা সিকিউরিটির জন্য ফিস ছিল, আর তার সঙ্গে মীরাকে এখানে আটকে রাখার জন্য 5 কোটি টাকা দেওয়া হবে। তারপরে আমরা স্বামীকে দেখতে পাই, যে কিনা আর একটা ভাই ডেভিডের সঙ্গে যায় ফরেনে ড্রাগ ডিল করার জন্য। আর সেখানে সব ডিল হয়ে যাওয়ার পরে স্বামী রুদ্রপুর গ্রামে চলে আসে। তখন ভারদা স্বামীর কাছে এসে তাকে জানিয়ে দেয় যে মাস্টারের নাতনি চলে এসেছে এই গ্রামে। এটা শোনার পরে স্বামী ভারদাকে বলে যে যাও এখন গিয়ে মিনিস্টারকে জানিয়ে দাও সেটা। আর অন্যদিকে আমরা দেখতে পাই মীরা রামের সঙ্গে গিয়েছিল কালেক্টরের অফিসে। স্বামীর বিরুদ্ধে সে ইল্লিগাল কাজের জন্য কমপ্লেন করতে গিয়েছিল, যে কথাতে সেই কালেক্টরটাও মীরার সঙ্গ দেবে বলে রাজি হয়ে যায়। আর সে মীরা আর রামকে নিজেদের গাড়িতে বসিয়ে স্বামীর কাছে নিয়ে যেতে লাগে। সেখানে পৌঁছে সেই কালেক্টর স্বামীকে দেখে নিজের মাথা নিচু করে নেয়, যেটা দেখার পরে মীরা টোটালি বুঝতে পেরে যায় যে এখানে ঠিক কি চলছে। এই কালেক্টরটাও বিক্রি হয়ে গিয়েছে। তারপরে আমরা দেখতে পাই মীরা
মীরা আগে গিয়ে স্বামীর সামনে একটা ব্ল্যাঙ্ক চেক ফেলে দেয় আর পুরো গ্রামটাকে কিনে নেওয়ার কথা বলে সে, যেটা শোনার পরে স্বামীর অনেক রাগ হয়। আর তারপরে আমরা দেখতে পাই রাম মীরাকে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। সে তাকে গাড়িতে বসিয়ে স্বামীর কাছে আসে। তারপরে রাম এসে স্বামীকে বলে, আমি খুব ভালো করেই জানি তুই কালেক্টরের কুর্সির মধ্যে তারপরে রাম এসে স্বামীকে বলে, আমি খুব ভালো করে জানি তুই কালেক্টরের চেয়ারের মধ্যে ক্যামেরা লাগিয়ে রেখেছিস, আর আমরা যখন গাজা রিপোর্ট করতে গিয়েছিলাম সে সব কিছু তুই নিজের কানে শুনেছিস, আর তুই কোথায় কোথায় ক্যামেরা লাগিয়ে রেখেছিস। তার সঙ্গে সঙ্গে তাকে আরো বলে রাম, সে বলে, আগে তোর লোক বর্দাকে আমি খুব পিটিয়েছি, পারলে একবার জিজ্ঞাসা করে নিস। এটা শোনার পরে স্বামী অনেক রেগে যায়, যার কারণে সে রামকে খুন করতে যায়। কিন্তু তখনই কালেক্টর তাকে আটকে নেয় আর সে বলতে থাকে, আমাদের এখন কিছু করা উচিত না, আগে আমাদেরকে গাঞ্জাটাকে উগানোর জন্য সার্টিফিকেট চাই, যেটা শুধুমাত্র মীরা না সই করলে আমরা পাবো না। তারপরে আমরা অল ওভার ইন্ডিয়াতে গাঁজা সাপ্লাই করতে পারবো। আর এটাই আসল কারণ ছিল মীরাকে লন্ডন থেকে এই ইন্ডিয়াতে আনার, যার কারণে স্বামীও তাদেরকে কোনো কথা বলে না, চুপচাপ থাকে সে। তারপরে আমরা দেখতে পাই পরের দিন স্বামীর কাছে ডেভিডের মেসেজ আসে আর ডেভিড তখন তাকে বলে যে ডিল ডান হয়ে গিয়েছে। এটা শোনার পরে স্বামী অনেক খুশি হয়ে যায়। তারপরে সে নিজের লোকদেরকে বলে গাঁজাগুলোকে প্যাকিং করা শুরু করে দেয়। যখনই সব প্যাকেট প্যাকিং হয়ে যায় তখনই সে ডেভিডকে কল করতে থাকে, কিন্তু ডেভিডকে ফোন করাতে ডেভিডের তো কোনো নেটওয়ার্কই পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা জানতে পারি আসলে সেই মেসেজটা ডেভিড পাঠায়নি, আসলে রাম স্বামীর ফোনটাকে হ্যাক করে তাকে এই মেসেজটা পাঠিয়েছিল। আর এখানে আরো একটা জিনিস হয়, স্বামী যাদেরকে পয়সা পাঠাচ্ছে তাদের সবার ফোন হ্যাক হয়ে যাচ্ছিল, যে পয়সাগুলো রাম সোজা অরফানেজকে ডোনেট করে দেয়, কারণ রামেরই একটা ফ্রেন্ড যে টেকনোলজির ব্যাপারে অনেকটা ভালোভাবে জানতো, আর সেই ফায়দা নিয়ে রাম এটা করে থাকে। এই ব্যাপারে যখন স্বামী জানতে পারে যে তার সব পয়সাগুলো অরফানেজে চলে গিয়েছে, সেই কারণে সে তার গুন্ডাগুলোকে সেই অরফানেজে পাঠিয়ে দেয়, যেই ব্যাপারে রামও জানতে পেরে যায়। সেই গুন্ডাগুলো চলে আসার পরে রাম তাড়াতাড়ি করে তার বন্ধুকে ফোন করে এবং তাকে বলে অরফানেজের ওনারের ফটোতে আমার ফটো লাগিয়ে দাও, যদি কোনো প্রবলেম আসে তাহলে সেটা যেন রামের উপর দিয়ে যায়, অরফানেজের উপরে কোনো কথা না আসে। তখন সে রামের ফটো দেখে স্বামী পুরোপুরি শকড হয়ে যায়। তারপরে সে রাম এবং মীরার দাদুকে কিডন্যাপ করে নেয়। তারপরে আমরা দেখতে পাই স্বামীর লোকেরা রামকে নেশা করিয়ে দেয়, তাকে নেশা করিয়ে খুব মারধর করছিল। তখন আমরা দেখতে পাই পাস্টের কিছু স্টোরি, যেখানে আমরা রাম এবং মীরার দাদুর গল্প দেখতে পাই। আসলে ছোট্টবেলায় মীরার দাদুর রামের সাথে দেখা হয়েছিল, সে তাকে দেখেছিল চুরি করা অবস্থায়, সে তাকে ধরে এবং তাকে বোঝানোর পরে সে তাকে একটা অরফানেজে পাঠিয়ে দেয়। অরফানেজে পাঠানোর পরে মাসে মাসে সে টাকা দিত। একটা সময় এমনও এসেছিল রামের দাদু গিয়েছিল রামকে অ্যাডাপ্ট করার জন্য, কিন্তু রামের যেহেতু ওখানে বন্ধু বান্ধব হয়ে গিয়েছিল আর তারা সবাই অনাথ ছিল বলে সেই জন্য রাম ডিসাইড করে সে তাদের সঙ্গেই থাকবে, সে তাই জন্য তার সাথে যায় না। কিন্তু তারপরেও মীরার দাদু মাসে মাসে তাকে টাকা পাঠিয়ে দিত। কিন্তু এমনই একদিন এই স্বামী এসে এই গ্রামের মধ্যে কবজা করে নেয়। তারপর থেকে মীরার দাদুর অবস্থা খারাপ হয়ে যায়, সে তো আর টাকা পাঠাতে পারে না। আর সেই সময়টা আমরা দেখেছিলাম 2002 সালে, যখন তাদের অরফানেজের মালিক সবাইকে ফোন করে করে টাকা চাইছিল। আসলে সেই সময় টাকা দেওয়া সবাই বন্ধ করে দিয়েছিল, সঙ্গে মীরার দাদুও টাকা দিতে পারেনি। তারপর থেকেই তো হয়ে যায় রাম রবিনহুড। আর আরো একটা টুইস্ট বাইরে আসে, যেখানে আমরা জানতে পারি রাম জেনে গিয়েছিল যে মীরা ইন্ডিয়া আসতে চলেছে, যার কারণে সে সেই সিকিউরিটি এজেন্সি কোম্পানিতে ঢুকে যায় এবং সে কাজটাকে নিজেদের হাতে নিয়ে নেয়। আর সে এইসবই কারণেই করেছিল যাতে করে মীরার উপরে কোনো আঁচ না আসে। আর প্রেজেন্টে আমরা দেখতে পাই রাম স্বামীর সব গুন্ডাগুলোকে খুব বাজেভাবে মারছিল। যখন তার নেশাগ্রস্ত অবস্থা কেটে যায় তখনই স্বামী তাকে একটা ভিডিও দেখায়, যেখানে সে দেখতে পায় যে পুরো গ্রামের লোকেরা এই গাঁজা সাপ্লাইতে হেল্প করেছে, মানে স্বামী তাদেরকে দিয়ে আসলে কাজ করিয়ে নিয়েছিল। আর সেটারই ভিডিও ফুটেজ রয়েছে। এখন এটা যদি পুলিশের হাতে পড়ে যায় কোনোভাবে তাহলে তো তারা সবাই গ্রেফতার হয়ে যাবে। এরপরে রাম স্বামীকে জিজ্ঞাসা করে যে তোমার কি লাগবে বলো, তোমার কি ডিল করার আছে বলো, আমি তোমাকে কমপ্লিট করে দিচ্ছি, আর এই ফুটেজটাকে ডিলিট করো। এই কথাতে স্বামী মীরার থেকে পেপার সই করার জন্য বলে দেয়, যাতে করে সে গাঁজা বিক্রি করার পারমিশনটা পেয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই রাম মীরাকে বলে যাও সই করে দাও। আসলে মীরার বাবার কোম্পানির নামে স্বামী এইসব কিছু ধান্দা করতে চলেছিল। আর তারপরে সে রামকে বলে তার সব গাঁজার মালগুলোকে এক্সপোর্ট করানোর জন্য। রাম না চাওয়া সত্ত্বেও সেই গাঁজাগুলোকে তাকে এক্সপোর্ট করাতে হয়। পরের দিন রাম স্বামীর সাথে দেখা করার জন্য তার ঘরে চলে যায়, যেখানে স্বামী তার লোকগুলোকে খুঁজছিল। আর সেখানে দেখতে পায় যে রাম বসে রয়েছে।
রয়েছে। তখন রাম বলে যে তুই চিন্তা করিস না, তারা সবাই এখন নেশা করে ঘুমাচ্ছে, আর আমি তোকে বলেছিলাম না তুই কারোর কোনো কিছু বিগড়াতে পারবি না। আর তারপরে আমরা দেখতে পাই রাম আর স্বামীর মধ্যে খুব বাজেভাবে লড়াই হতে থাকে, কিন্তু তখনই সেখানে ভিক্টর গিয়ে স্বামীর উপরে ফায়ারিং করে দেয় আর স্বামীকে গিয়ে বলে যে আমি জানতে পেরে গিয়েছি তুই আসল রবিনহুড। যে কথাতে স্বামী ভিক্টরকে বলে যে আমি রবিনহুড নই, আপনার কোথাও ভুল হচ্ছে। কিন্তু এখানে ভিক্টর তো কোনো কথাই শুনবে না। তারপরে ভিক্টর তাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল। আসলে ভিক্টর জানতে পেরে গিয়েছিল যে স্বামী এতগুলো টাকা অরফানেজকে পাঠিয়েছিল, যার কারণে সে বুঝতে পেরে গিয়েছিল যে এটাই হয়তো রবিনহুড রয়েছে। এরপরে ভিক্টর রামকে দেখে জিজ্ঞাসা করে যে তুই এখানে কি করছিস। তখন রাম ভিক্টরকে বলে স্যার আমি ওকে ধরতে এসেছিলাম। যার পরে ভিক্টর স্বামীকে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। স্বামীর সাথে দেখা করতে তখন মিনিস্টার চলে আসে, যদিও বা স্বামীর এই অবস্থা দেখে মিনিস্টার সেখান থেকে চুপচাপ কেটে পড়ে। আর তারপরে আমরা দেখতে পাই স্বামীর কেজের মধ্যে থেকে পেছন থেকে একটা আওয়াজ আসে। সে বলে যে রবিনহুড আমার সাথেও খুব ভালো কাজ করেনি আর আমি তাকে মেরে ফেলবো। আর এখানে আমরা জানতে পারি রবিনহুড আসলে ডেভিড ভাইয়েরও অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছিল আর সব পয়সাগুলো অরফানেজে সে পাঠিয়ে দিয়েছিল। তারপরে সিনটা চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখতে পাই অরফানেজের মালিক মূর্তি রাম এবং একটি ছেলেকে একটি চোরের গল্প শোনাচ্ছিল। এখানে ওই দ্বিতীয় ছেলেটা আর কেউ না, ডেভিড ছিল। তার মানে রাম আর ডেভিড ছোটবেলায় একে অপরের বন্ধু ছিল আর অরফানেজে তারা একসাথেই থাকতো। আর এই সাসপেন্সের সঙ্গে সঙ্গে এই মুভিটা এখানেই এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু একদম ভুলো না, যাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো তোমরা চেক আউট করতে পারো। আর আমি তোমাদের সাথে দেখা করছি কালকে আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।